Oppo লাভারদের জন্য সুখবর, বেশ কিছুদিন বিরতির পরে Oppo আবার ফিরে এসেছে তাদের মিড রেঞ্জের একটা ফোন নিয়ে, আর সেটা হচ্ছে Oppo A78। এবং এই ফোনটা লঞ্চের আগে আমরা দেখলাম আমাদের সবার প্রিয় সাকিব আল হাসানকে নতুন রূপে একটু নাচানাচি করতে দেখলাম, বেশ ভালো লেগেছে ব্যাপারটা। ফোনটা কেমন লেগেছে সেটাই আসলে খুঁজে দেখার পালা। প্রিয় দর্শক, আমার নাম ওয়াহিদ আর আপনারা দেখছেন আপনাদের ভালোবাসার চ্যানেল টেক টু দ্য পয়েন্ট। চলেন শুরু করি। বাংলাদেশে এই ফোনটার একটাই ভেরিয়েন্ট পাওয়া যাবে 8GB র্যামের সাথে 256GB ইন্টারনাল স্টোরেজ, এবং এর মূল্য নির্ধারণ করা হয়েছে 27,990 টাকা, মানে 28,000 টাকা। এখন এই বাজেটে এই ফোনটা কি কি অফার করছে চলেন একটু দেখে আসি। প্রথমে তো আমরা ডিজাইন নিয়ে কথা বলি, আজকেও তার ব্যতিক্রম হবে না, কারণ প্রথমে দর্শনধারী পরে গুণ বিচারী। এই ফোনটার ডিজাইন দেখে মনে হচ্ছে Oppo তার সিগনেচার স্টাইল থেকে একটু বের হয়ে আসার চেষ্টা করছে। পেছনে রয়েছে বিশাল বড় বড় সাইজের দুইটা ক্যামেরা বাম্প, যার একটাতেই মূলত মেইন সেন্সর আর একটাতে এডিশনাল সেন্সর। এর জন্য তারা আবার আলাদা ক্যামেরা হাউজিংও তৈরি করেছে, যেটা আমার কাছে বেশ ভালোই লেগেছে দেখতে। ব্যাক প্যানেলটা গ্লাস ফিনিশের এবং এখানে স্পেশাল একটা প্যাটার্ন তারা ব্যবহার করেছে। তবে এই প্যাটার্ন না আমরা অনেক কম দামি ফোনেও দেখেছি, সো এইটা কিছুটা চিপ ফিলিং দিয়েছে আমার কাছে। একটা ফোনের দাম 28,000 টাকা হলে যেই রকম আমরা প্রত্যাশা করি, আমার প্রত্যাশা অন্তত পূরণ হয় না, এটা আমার পার্সোনাল অবজারভেশন। তবে ফোনটা কিন্তু অনেক স্লিম, মাত্র 8 মিলিমিটারের মতো, ওজনও খুবই কম, আর এর যে বিল্ড কোয়ালিটি এবং ওয়ার্কম্যানশিপ এইটা ওয়ার্ল্ড ক্লাস, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। ফোনের ওয়েট ডিস্ট্রিবিউশনও কিন্তু ঠিক ছিল। ফোনটা কিছুটা বক্সি শেপের হলেও এর যে এজ, মানে ফ্রেমের যে এজ গুলো খেয়াল করে দেখেন, এটা কিন্তু খুব একটা শার্প না। এর ফলে হাতে ধরলে আপনার খুব একটা আনকমফোর্টেবল ফিল হবে না। সামনে তারা 5 হোল কাট আউট ব্যবহার করেছে সেলফি শুটারের জন্য, সব ঠিকঠাকই আছে। তবে নিচের দিকে বেজেলটা না আমার কাছে একটু বেশি মনে হয়েছে, এটা আরো কমানো উচিত ছিল, অন্তত প্রাইসের কথা যদি আমি চিন্তা করি। তবে ডিসপ্লেটা কিন্তু এখানে তারা 6.43 ইঞ্চির একটা অ্যামোলেড প্যানেল ব্যবহার করছে, যেটা রিফ্রেশ রেট আবার 90 হার্জের এবং রেজুলেশন ফুল এইচডি। পাশাপাশি এর পিপিআই কিন্তু অনেক, 409 পিপিআই তারা ব্যবহার করেছে। এর ফলে খুবই শার্প পিকচার কোয়ালিটি পাবেন। পার্সোনালি এই সাইজের ফোনটা না আমার অনেক পছন্দের, কারণ হলো এটা খুব বেশি বড়ও না আবার অনেক ছোটও না, মানে এক হাতে খুব সহজে অপারেট করা যায় এবং সবকিছুই হাতের মুঠোর মধ্যেই থাকে। ভালো লাগে ব্যাপারটা, কারণ ইদানিং অনেক ফোন দেখতে পাচ্ছি যে সাইজে এত বড় যে মানে 2 হাত ছাড়া আপনি অপারেট করতে পারবেন না। সো যাদের ছোটখাটো ফোন দরকার তারা এই ফোনটা অপশনে রাখতে পারেন। আর একটা ভালো ব্যাপার হচ্ছে এর ডিসপ্লেতে তারা কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন দিয়েছে, যেটা আজকাল আসলে দেখাই যায় না। ডিসপ্লেটা যথেষ্ট কালারফুল, ভিভিড, এবং আমরা তেমন কোনো কালার ব্লিডিং ইস্যু পাই নাই। ইনডোর কন্ডিশনে সব ঠিকঠাক মনে হয়েছে আমাদের কাছে। পাশাপাশি এর ভিউইং অ্যাঙ্গেলও চমৎকার। যেহেতু অ্যামোলেড প্যানেল, সুতরাং আপনারা এখানে অলওয়েজ অন ডিসপ্লেও পেয়ে যাবেন, যেটা বেশ কাজের একটা জিনিস। সো এর ডিসপ্লের বটম বেজেলটা যদি আরেকটু কমানো যেত তাহলে আমি মানে আরো খুশি হইতাম এবং একে 100তে 100 মার্ক দিতাম। স্ন্যাপড্রাগনের 680 প্রসেসর এতে ব্যবহার করা হয়েছে, সেই সাথে রয়েছে 8GB র্যাম এবং 256GB ইন্টারনাল স্টোরেজ। 680 হচ্ছে 6 ন্যানোমিটার বেসড একটা প্রসেসর, এবং এই একই প্রসেসর দিয়ে এর আগে আরো 6-7টা ফোনের রিভিউ আমরা করে ফেলেছি, যেগুলো লং টার্মে বেশ ভালোই পারফর্ম করে বলে আমরা জানতে পেরেছি। বাট আপনি যদি বাজেটের কথা চিন্তা করেন তাহলে ডেফিনেটলি এই ফোনে আরো বেটার প্রসেসর দেওয়া উচিত ছিল। আর সফটওয়্যার হিসেবে এই ফোনে রয়েছে অ্যান্ড্রয়েড 13 সাথে ColorOS 13.1। ইদানিং Oppo ফোনের সফটওয়্যারকে কিন্তু অনেক ইমপ্রুভ করা হয়েছে। তাদের যে ColorOS, একটা সময় সেটা আসলে খুবই যন্ত্রণাদায়ক একটা ইউআই ছিল, বাট রিসেন্টলি ColorOS হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট ইউআই ইন দ্য অ্যান্ড্রয়েড মার্কেট। ColorOS নিয়ে কিন্তু আমাদের ডেডিকেটেড একটা ভিডিও আছে, আপনি চাইলে দেখে আসতে পারেন। ColorOS 13.1 এ প্রচুর কাস্টমাইজেশনের সুযোগ আছে, আপনি চাইলে আপনার মনের মতো করে সাজিয়ে নিতে পারবেন। তাদের ইউআইতে বেশ কিছু জিনিস রয়েছে যেটা সাধারণত অন্য ফোনে আমরা খুব একটা দেখি না, যেমন এই ফোল্ডার ইন ফোল্ডারের কথাই ধরেন। আপনি আপনার পছন্দের অ্যাপগুলো গ্রুপ করে একটা ফোল্ডারের মধ্যে রেখে দিতে পারবেন এবং চাইলে বাইরে থেকে সরাসরি সেই অ্যাপগুলোতে অ্যাক্সেস করতে পারবেন, ইভেন নেভিগেটও করতে পারবেন। অবশ্য আপনি চাইলে যে কোনো সময় এই ফোল্ডার ইন ফোল্ডারের যে থাম্বনেলস, এটাকে ছোট বা বড় করতে পারবেন। 8GB র্যাম এবং তার ক্ষমতা পরীক্ষা করার জন্য আমরা প্রচুর অ্যাপ ইনস্টল করেছি এবং অ্যাপগুলো সে বেশ ভালোই সামলেছে মনে হলো। তবে এর যে র্যাম ম্যানেজমেন্ট, এইটা আর একটু বেটার হতে পারত। একটা বা দুইটা অ্যাপ ব্যাকগ্রাউন্ডে ওপেন রাখলেই দেখবেন যে প্রচুর র্যাম দখল করে বসে রয়েছে। এই জায়গায় ওপ্পোকে আর একটু কাজ করা দরকার। তবে হ্যাঁ, মানে প্রসেসর একটু দুর্বল, তার মানে এই নয় যে এই ফোনটা ঘন হ্যাং করবে বা প্রচুর ল্যাগ দেখা যাবে, স্ট্যাটার দেখা যাবে, সেই রকম না। বেশ ভালোই সামলে নিতে পেরেছে বলে আমাদের কাছে মনে হয়েছে। 680 প্রসেসর ব্যবহার করা অন্যান্য ফোনের সঙ্গে যদি আমরা একটু কম্পেয়ার করি তাহলে এই ফোনটা মোটামুটি ওপরের দিকে রয়েছে, মানে একেবারে সেরা না হলেও সেরার কাতারে রয়েছে। আর একটা মজার ব্যাপার হচ্ছে ওপ্পোর যতগুলো ফোন আমরা রিভিউ করেছি এতদিনে, তার মধ্যে এইটার স্কোরই কিন্তু সব থেকে বেশি। AnTuTu স্কোর আমরা পেয়েছি 3,09,872, গিগবেঞ্চে সিঙ্গেল করে স্কোর এসেছে 397 এবং মাল্টি করে স্কোর এসেছে 1,311। পাশাপাশি 25 থেকে 28,000 টাকা দামের অন্যান্য কিছু ফোনের সঙ্গে যদি আমরা
কম্পেয়ার করার চেষ্টা করি তাহলেও দেখবো যে এইটার স্কোর মোটামুটি উপরের দিকেই রয়েছে। আমরা এই ফোন দিয়ে গেমিংও ট্রাই করেছি এবং টু বি অনেস্ট আমাদের এক্সপিরিয়েন্স ছিল এভারেজ, মানে এইটা ঠিক গেমিং ফোন না। হ্যাঁ, আপনারা যারা হেভি গেমার তারা এই ফোনটা থেকে একটু দূরে থাকেন। ওভারঅল যারা একটু মাঝে মাঝে গেমিং করেন তাদের জন্য এটা ঠিক আছে। তবে একটা পজিটিভ ব্যাপার হচ্ছে এই ফোনে কিন্তু জাইরোস্কোপ রয়েছে, যার ফলে আপনি বেশ ভালো কন্ট্রোলিং পাবেন। বেশিরভাগ গেমগুলো খেলার সময় আমাদের বেশ কিছু জায়গায় একটু কম্প্রোমাইজ করে নিতে হয়েছে, তবে টুকটাক ছোটখাটো যে সমস্ত গেম রয়েছে সেগুলো খেলতে গিয়ে খুব একটা সমস্যা হয়নি। এই ফোনের মেইন কেএসপি বা কি সেলিং পয়েন্ট হচ্ছে এর সুপার ভোগ চার্জ, যেটা 67 ওয়াটের, আর এতে ব্যাটারি হিসেবে ব্যবহার করা হয়েছে 5000 mAh, যেটা কমন এখনকার ফোনগুলোতে। এত বেশি চার্জিং স্পিড যে এবারই আমরা প্রথম দেখছি তা ঠিক না, আমরা অন্যান্য অনেক ফোনে দেখেছি, তবে ওপোর জন্য সম্ভবত এবারই প্রথম। এবং রেনো 5 আমরা দেখেছিলাম 65 ওয়াটের চার্জার তারা দিয়েছিল, এবার দিয়েছে 67 ওয়াট, বাট রেনো 5 এর দাম আরেকটু বেশি ছিল। পাশাপাশি মার্কেটের অন্যান্য ফোনের দিকে যদি আমরা একটু তাকাই ফাস্ট চার্জিং এর ব্যাপারে, তাহলে দেখবো যে 67 ওয়াট কিন্তু আরো অন্যান্য কিছু কোম্পানি দিয়েছে, বাট সেগুলো কোনোটার দাম কিন্তু 28,000 টাকার নিচে না। ইভেন 80-90 হাজার টাকা দামের ফোনেও কিন্তু আমরা দেখতে পেয়েছি 67 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট আছে। ওয়েল, 67 ওয়াটের চার্জিংটা একটু পুরাতন হলেও জিনিসটা কিন্তু বেশ কাজের, আপনার ফোন খুবই দ্রুত চার্জ হয়ে যাবে। ওপো দাবি করছে মাত্র 2 মিনিটে কিন্তু 9% চার্জ হয়ে যাবে, 5 মিনিটে 19%, 15 মিনিটে 43%, আর ফুল চার্জ হতে সময় নেবে 45 মিনিটের মতো। আমরা যদিও এত দ্রুত মানে এই ফোনটাকে চার্জ করতে পারি নাই, মানে তারা যে টাইমটা বলতেছে তার চাইতে একটু বেশি সময় নিয়েছে, বাট স্টিল এটা বেশ কাজের একটা জিনিস। আর একটা কাজের জিনিস হচ্ছে এর যে ব্যাটারি চার্জিং সাইকেল। হ্যাঁ, নর্মালি অন্যান্য ফোনগুলোতে দেখা যায় যে 800 থেকে 1000 বার পর্যন্ত চার্জ করা যায়, রিচার্জ করা যায় আর কি। হ্যাঁ, এরপরে ব্যাটারি খুবই দুর্বল হয়ে পড়ে, ব্যাটারি চেঞ্জ করতে হয়। বাট ওপো দাবি করছে তাদের এই ফোনের চার্জিং সাইকেলটা হচ্ছে 1600, তার মানে হচ্ছে ডবলের কাছাকাছি। সো এটা বেশ ভালো একটা ব্যাপার, মানে এই একই ব্যাটারি অনেক দিন সময় ধরে আপনি ব্যবহার করতে পারবেন। এবার ক্যামেরা চলে আসি। ক্যামেরাতে তারা একেবারে স্ট্রেট ফরওয়ার্ড 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর, সাথে একটা 2 মেগাপিক্সেলের এডিশনাল সেন্সর, আর সামনে সেলফি ক্যামেরা হিসেবে তারা ব্যবহার করেছে 8 মেগাপিক্সেলের একটা সেলফি শুটার। ছবির কোয়ালিটি ভাই মানে ওকে টাইপের। হ্যাঁ, এটা খুব বেশি ভালো আমার কাছে মনে হয় নাই। নর্মালি ওপ্পো ফোনের কাছ থেকে তো আমরা অনেক কিছু প্রত্যাশা করি, কারণ ওপ্পোর পরিচয় কিন্তু মানুষের সঙ্গে ছবি নিয়ে হয়। সবাই জানে যে ওপ্পোর ফোনের ছবি অনেক সুন্দর হয়, বাট এই ফোনটাতে আসলে আমার মনে হয়েছে তারা আসলে ক্যামেরাতে অত বেশি ফোকাস করে নাই। তবে একটু বুঝে শুনে যদি আপনি ছবি তুলতে পারেন তাহলে মোটামুটি ভালো ছবি এর কাছ থেকে পাবেন। ছবিতে ভালোই ডিটেল আপনি পাবেন, যদিও এক্সপোজার কন্ট্রোলে একটু গন্ডগোল মনে হলো আমার কাছে। ডাইনামিক রেঞ্জ মোটামুটি, তবে আমি একটু হতাশ হয়েছি এর লো লাইট ফটোগ্রাফি দেখে। আসলে ছবিগুলো অনেক বেশি স্মুথ হয়ে যায়, ডিটেল গায়েব হয়ে যায়, আর শাটার স্পিডও একটু ল্যাগ করা শুরু করে। পোর্ট্রেট মোড মোটামুটি কাজ করেছে, যদিও এখানে ডেডিকেটেড একটা সেন্সর আছে পোর্ট্রেট মোডের জন্য, বাট ছবি তোলার পর আমার কাছে যেটা মনে হয়েছে যে সাবজেক্ট সেপারেশনটা অতটা সুবিধার না, বিশেষ করে কমপ্লিকেটেড সিচুয়েশনে তো একদম এলোমেলো করে ফেলে। সেলফি শুটারের অবস্থা মোটামুটি আর কি, মানে এটা দিয়ে খুব বেশি ভালো কিছু আপনি পাবেন না, বাট একটু বুঝে শুনে আপনাকে ছবি তুলতে হবে, প্রচুর আলো দিতে হবে, তাহলে ভালো ছবি পাবেন। তবে ওপ্পো ফোনের ওই যে সিগনেচার বৈশিষ্ট্যটা, কালার টোন একেবারে স্মুথ করে ফেলে, ডিটেল গায়েব করে দেয়, এই একই সমস্যাটা এখানেও আমরা দেখেছি। ভিডিও করতে পারবেন সর্বোচ্চ 30 fps এ 1080p রেজলিউশনে, এবং এতে কোনো স্টাবিলাইজেশনের সুযোগ না থাকায় খুব একটা ভালো আমাদের কাছে লাগে না। অলরাইট, তো ক্যামেরাতে এসে আমরা যেটা বুঝলাম, আমাদের প্রত্যাশা আর একটু বেশি ছিল ওপ্পো ফোন এমনিতে, তারপরে আবার এটার দাম 30,000 টাকার কাছাকাছি। সো আমরা যেটা ভেবেছিলাম সেরকম কিছু পাইলাম না আর কি। তবে এটার স্পিকার কোয়ালিটি আবার ভালো, স্টেরিও স্পিকার রয়েছে এতে, যার ফলে মাল্টিমিডিয়া এক্সপেরিয়েন্স আপনি খুবই ভালো পাবেন। পাশাপাশি অ্যামোলেড প্যানেলের ফুল পোটেনশিয়াল তারা ব্যবহার করেছে। এই দেখেন, এখানে তারা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করেছে। নর্মালি এই বাজেটের অন্যান্য ফোনে আমরা দেখি সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করতে, এবং এই সেন্সরটা কিন্তু ঠিকঠাকই কাজ করেছে, আর এটার পজিশনও ঠিক জায়গায় মনে হয়েছে আমার কাছে। আচ্ছা, তো আমরা কিছু পয়েন্ট একটু নোট করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য, যে এই ফোনের কি কি ঘাটতি রয়েছে। মানে আমরা যদি বাজারের অন্যান্য ফোনের সাথে কম্পেয়ার করি তাহলে Oppo A70 ফোনে কি নাই বা নেগেটিভ দিক কি কি রয়েছে। প্রথম যে জিনিসটা আমার কাছে মনে হয়েছে সেটা হলো এটার দাম। টু বি ভেরি ফ্র্যাঙ্ক, এটার দাম আসলে 28,000 হওয়াতে আমি একটু মনক্ষুণ্ণ হয়েছি, কারণ 28,000 টাকায় মার্কেটে আরো অনেক ফোন রয়েছে যেখানে আরো বেটার মানে স্পেক দেওয়া হচ্ছে, আরো অনেক কিছু যুক্ত করা হয়েছে। সো সেখানে এটার দাম আমার মনে হয় 20-22 হাজার টাকার আশেপাশে যদি হতো তাহলে এটা বলতাম যে ঠিকঠাক আছে। আর ক্যামেরা কোয়ালিটি আমার কাছে আসলে অত ভালো লাগে নাই, এইটা ওপ্পো ফোনের কাছ থেকে আমরা প্রত্যাশা করি নাই। সেই সাথে নাই কোনো আলট্রা ওয়াইড সেন্সর ভাই, মানে মাত্র 2টা সেন্সর দিয়েছে। চিন্তা করেন 28,000 টাকা দামের একটা ফোন, মাত্র 2টা সেন্সর, সেখানে দরকারি সেন্সরটাই মিসিং। নেই কোনো 4K রেকর্ডিং, কোনো স্টাবিলাইজেশন নাই, হাই ফ্রেম রেটেও আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন না। মোটামুটি ক্যামেরাতে বেশ ভালোই ঘাটতি খেয়াল করেছি আমরা। চিপসেটের কথা না বললে নয়, আসলে প্রাইস বিবেচনায় চিপসেটটা অনেক বেশি চিপ হয়ে গেছে, মানে চিপসেট হয়ে গেছে চিপ, মানে কি একটা ব্যাপার।
ভাই আপনি মিনিমাম G99 দিতেন, আপনাদের ফোনেও তো আমরা দেখেছি এর আগে। হ্যাঁ, অন্যান্য ফোনে কিন্তু এখন G99 মানে ব্যাপক আকারে ব্যবহার করা হচ্ছে এবং আমরা তো খুশি, স্কোরও ভালো, লং টার্মে ভালো পারফর্ম করে। স্ন্যাপড্রাগন দিচ্ছেন, খুব ভালো কথা, আমরা অ্যাপ্রিসিয়েট করি, কিন্তু 680 না অনেক বেশি মানে লো ইন্ডের একটা প্রসেসর। 6 ন্যানোমিটার হওয়াতে কিছু সুবিধা পাওয়া যাবে, হয়তো ফোনটা খুব বেশি গরম হবে না এবং ব্যাটারি কনজাম্পশনও কম হবে, বাট স্টিল যারা গেমার বা যারা একটু হেভি ইউজ করে, বেশি মাল্টিটাস্কিং করে, তাদের জন্য আসলে চাপ সহ্য করা এই ফোনটার জন্য একটু কঠিন হয়ে যাবে। আর একটা জিনিসে কষ্ট পাইলাম ভাই, এত দামি একটা ফোন, কোনো সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন পাইলাম না, এটা কোনো কথা? আমরা 10-12 হাজার টাকা দামের ফোনেও কিন্তু দেখেছি, সুতরাং আপনাদের উচিত ছিল এই জিনিসটা দেওয়া। আর একটা জিনিস, এই ফোনের ব্রাইটনেস নিয়ে কিন্তু কথা আছে ভাই আমার, মানে ইনডোর কন্ডিশনে ঠিকঠাক, অ্যামোলেড প্যানেল খুবই কালারফুল, খুব ভালো লাগে দেখতে, বাট আউটডোরে নিয়ে গেলে কিন্তু ভাই খুবই স্ট্রাগল করে। মানে ফুল ব্রাইটনেসে দিলেও দেখবেন যে, বিশেষ করে ওই যে ডিরেক্ট সানলাইট যদি ফোনের উপরে পড়ে, তাহলে ফুল ব্রাইটনেসেও আপনাকে স্ট্রাগল করতে হতে পারে। আচ্ছা, আমরা ভিডিওর প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। সব জিনিসেরই কিছু ভালো কিছু মন্দ থাকবে, এটাই স্বাভাবিক। তবে ওপ্পো ফোনের কিন্তু বিশেষ কিছু ব্যাপারও আছে, যেমন ওপ্পো ফোনগুলো কিন্তু লং লাস্টিং হয়। হ্যাঁ, সফটওয়্যার এক্সপিরিয়েন্স কিন্তু অনেক ভালো। অন্য অনেক ফোনে দেখা যাচ্ছে কম দামে আপনাকে অনেক কিছু দিবে, কিন্তু খুব বেশি ডিউরেবল হবে না, কিছুদিন পরে গিয়ে মানে পারফরমেন্স ড্রপ করবে, নানা রকম ইস্যু হাজির হয়ে যাবে, ব্যাটারি খুব দ্রুত নষ্ট হয়ে যাবে। এইসব দিক দিয়ে যদি আপনি চিন্তা ভাবনা করেন, তাহলে এখানে ইনভেস্ট করা যুক্তিসঙ্গত। বাট আপনি যদি মানে বিশেষ কিছু ফিচার চান, যেমন আপনি চান যে এই ফোনটা দিয়ে আপনি শুধুমাত্র গেমিং করবেন বা আপনি ছবি তুলবেন, তাহলে আপনার জন্য ভাই ফোনের অভাব নাই। এই বাজেটে মার্কেটে আরও অনেক ফোন পেয়ে যাবেন। বাট এইটা একটা ওভারঅল কম্বো দেওয়ার চেষ্টা করেছে তারা। স্পেশালি তারা একটু বেশি চার্জিং স্পিড দিয়েছে, ডিউরেবল করে বানিয়েছে ফোনটাকে, যারা ডেইলি ড্রাইভার হিসেবে ইউজ করতে চান ফোন, এবং বাজেট নিয়ে কোনো ইস্যু নাই আর কি। বাজেট একটা হইলেই হয়েছে আর কি, আপনার টাকা পয়সার অভাব নাই, তাহলে ভাই এই ফোনটা চোখ বন্ধ করে নিয়ে নিন। সো প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। কিছু জায়গায় একটু অপূর্ণতা রয়েছে, যেগুলো তো আপনাদের সঙ্গে আমরা শেয়ার করলাম। আপনার কাছে কি মনে হয়, এই ফোনটাতে আর কি কি থাকা উচিত ছিল বলে আপনার কাছে মনে হচ্ছে ভিডিওটা দেখার পরে? একটু কমেন্টে জানিয়ে দিন। আর আমাদের ভিডিও কেমন হচ্ছে সেটাও জানাতে পারেন। দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।